5 তারিখ দুপুরের পর থেকে তো দায়টা অন্যের কাছে চলে যাবে। তাহলে সেই মৃত্যুগুলোর দায় কার? হ্যাঁ, যদি 5 তারিখের পরে মৃত্যু হয়ে থাকে। তো সেইটা সেইটা কিন্তু অর্ধেকেরও বেশি। এবং সেইখানে একটা বড় জিনিস আছে যে এগুলো বেশিরভাগই ঘটেছে আহ আগুন লাগাতে গিয়ে। একটা জায়গায় হয়তো আগুন লাগাতে গেছে, সেই আগুন লাগানোর পরে সেইখানেই নিজেদের আগুনে নিজেরাই মারা গেছে, এরকম ঘটনাও আছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হামলা করতে গিয়ে তখন পুলিশের গুলিতে মারা গেছে, বা অন্য দুষ্কৃতির গুলিতে মারা গেছে, এরকম আছে। আবার মবের মধ্যে তখন তো প্রচুর দাঙ্গা হয়েছে, মব হয়েছে, সে মবে মারা গেছে, সেটাও হয়েছে। তো আমাদের প্রথমেই এই যে অসংগঠিত আসলে আমাদের চোখে ধরা পড়েছিল সেই 1400 সংখ্যার ক্ষেত্রে, সেটা হচ্ছে 15ই আগস্ট পর্যন্ত কেন না হলো, বা 8ই আগস্ট পর্যন্ত কেন না হলো এই বিষয়টাকে। এটা তো 5 আগস্ট পর্যন্ত তদন্ত হবে। তো সেটা 8 আগস্ট বা 15ই আগস্ট পর্যন্ত কেন নেওয়া হয়েছে? সেখানেই তো আসলে মূল বিষয়টা লুকিয়ে আছে। কারণ হচ্ছে যে যারা এটি তালিকাভুক্ত করেছে বা তথ্য সরবরাহ করেছে জাতিসংঘকে, তারা খুব ভালো করেই জানতো যে 5 তারিখ থেকে 15ই আগস্ট ব্যাপক মৃত্যু ঘটেছে বাংলাদেশে। জানমালের দায়িত্ব যারা নিয়েছেন, তাদের দায়িত্ব নেওয়ার পরে এত ব্যাপক হারে দাঙ্গা হলো কেন, মব হলো কেন, এবং এত ভয়াবহ মৃত্যু হলো কেন? এটার মধ্যে কিন্তু আরো অনেক মৃত্যু ঘটেছে, সেগুলো কিন্তু অন্তর্ভুক্ত হয়নি। শনাক্ত না করেই আমি একটা সংখ্যা বলে দিলাম, বা শনাক্ত না করেই আমি বলে দিলাম যে এত হাজার। হ্যাঁ, এবং দেখো যে নানান সময়ে নানান সংখ্যা এসেছে। প্রথমে বলা হলো 2000, তারপরে সরকারের পক্ষ থেকে বলা হলো, একদম ইউনূস সাহেবের মুখ থেকে বলা হলো 2000। হ্যাঁ, তারপরে এই আন্দোলনের নেতা ছিল নাহিদ বা আসিফ, এরা বিভিন্ন সময়ে 2500, 2000 এরকম সংখ্যা বলেছে। জাতিসংঘ বললো 1400। আবার তালিকায় গিয়ে আমরা দেখলাম 834। এই পুরো ব্যাপারটাই কিন্তু একটা পলিটিক্যাল বিষয়। বাংলাদেশে 2024-এর জুলাই আগস্টের সহিংসতায় আন্দোলনে কতজন নিহত হয়েছিলেন সে বিষয়ে এখন পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ তালিকা না ইউনূস সরকার না তারেক রহমান সরকার প্রকাশ করতে পেরেছেন। ইউনূস সরকার সর্বশেষ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এমন একটা গেজেট পাশ করিয়ে যান যেখানে 834 জন জুলাই শহীদের তালিকা প্রকাশিত হয়েছিল, কিন্তু পরপরেই সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হতে থাকে যে সেখানে যেমন বজ্রপাতে মৃত্যুর ঘটনায় মৃতের নাম ঢুকে গেছে পারিবারিক সহিংসতায় নিহত ব্যক্তির, কিংবা সড়ক দুর্ঘটনায় অথবা স্ট্রোকে নিহত ব্যক্তিরও। এরকম একটা পরিস্থিতিতে বিএনপি সরকার এখন দাবি করছে যে 834 জনই শুধু নয়, তালিকার নাম আরো বাড়তে পারে, এবং সর্বশেষ তারা এখন পর্যন্ত 843 জনের নাম দিয়েছে। শেখ হাসিনার যখন মৃত্যুদণ্ড হয়ে গেছে 1400 জনের হত্যাকাণ্ডের দায়ে, তখন 834 জনের বেশি বা এখন 843 জনের বেশি তালিকা কেন সরকার প্রকাশ করতে পারছে না, এটা নিয়ে যেমন প্রশ্ন আছে, তালিকায় এত সব ভুলভাল নাম কি করে প্রকাশ পেল তা নিয়েও আলোচনা ছিল। এরই মধ্যে ভারতীয় অনলাইন সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ তারা একটা ধারাবাহিক প্রতিবেদন ছাপছে, যে প্রতিবেদনে চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসছে এবং জানা যাচ্ছে নিহতদের তালিকায় স্থান পাওয়া অধিকাংশ ব্যক্তিরই মৃত্যু হয়েছে 5ই আগস্টের পর। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর, তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর এই হত্যাকাণ্ডগুলোকে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে হত্যা হিসেবে কেন অন্তর্ভুক্ত করা হচ্ছে, সেটা তো একটা গুরুতর তথ্যগত এবং আইনগত প্রশ্ন বটে। এ নিয়ে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন এই অনুসন্ধানী প্রতিবেদনটি যিনি লিখছেন, যিনি ধারাবাহিকভাবে প্রকাশ করছেন, বাংলাদেশের সিনিয়র সাংবাদিক এনায়েত কবির। এনায়েত কবির আমার সঙ্গে যুক্ত হয়েছেন। এনায়েত কবির, আপনাকে স্বাগত জানাই। এনায়েত কবির, প্রথম প্রশ্ন, যে খুবই গুরুতর দুটো তথ্য আপনার সিরিজ প্রতিবেদনের, ধারাবাহিক প্রতিবেদনের দুদিনে যদি বলি, একটা হচ্ছে নিহতদের অধিকাংশ 5ই আগস্টের পর, তারপর গেজেটে একদম সংখ্যা ধরে ধরে আপনারা বের করেছেন যে এরা কোটা আন্দোলনের সঙ্গে এই ব্যক্তিদের কোনো সম্পর্কই ছিল না এই ব্যক্তিদের মৃত্যুর।
আর এমনকি রীতিমতো কাজী আরেফ জাসদ নেতা তার হত্যা মামলায় অভিযুক্ত দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কারাগার থেকে বেরিয়ে এসেছেন এবং তিনি আগুন জ্বালাতে গিয়ে নিহত হয়েছেন, তিনিও ঢুকে পড়েছেন এ নামে, এসবও বের করতে পেরেছেন আপনারা অনুসন্ধানে। এই অনুসন্ধানটি কেন পরিচালনা করলেন, কিভাবে পরিচালনা করলেন, সরকারের গেজেট যেটা প্রকাশিত হয়েছে শুধু সেটা তথ্যানুসন্ধান করে এসব বের করতে কতদিন লাগলো আপনাদের? এই অনুসন্ধান পর্বটি চলেছে প্রায় 10 মাস ধরে, এবং 10 মাস ধরে আমরা খোঁজ খবর নিয়েছি যে এই গেজেট অন্তর্ভুক্ত তালিকায় অন্তর্ভুক্ত যারা রয়েছে তাদের কে কিভাবে তারা তালিকাভুক্ত হলো এবং কারা হলো। তো সেইটা করতে গিয়ে আমরা মেডিকেল রিপোর্ট, হাসপাতাল গুলো থেকে তথ্য নিয়েছি, আমরা পুলিশ স্টেশন থেকে তথ্য নিয়েছি, আমরা কবরখানা থেকে তথ্য নিয়েছি, শ্মশান থেকে তথ্য নিয়েছি, আমরা যারা দাফন করে বেওয়ারিশ লাশ আঞ্জুমানের মুফিদুল ইসলাম সেখান থেকেও তথ্য নিয়েছি। এই সব তথ্য মিলিয়ে এবং সংবাদপত্রে প্রকাশিত এবং গণমাধ্যমে প্রকাশিত নানান সংবাদ থেকে প্রাপ্ত তথ্য সব মিলিয়ে আমরা একটা প্রতিবেদন দাঁড় করিয়েছি। প্রায় 600-র উপরে আমরা ইন্ডিভিজুয়ালি ট্র্যাক করার চেষ্টা করেছি, সেটা করতে পেরেছি। এখনো কাজটা অব্যাহত আছে। আপনারা এই প্রতিবেদন অনুসন্ধানটি কারা মিলে করেছেন? সেখানে আপনি লিখেছেন যে একটা দল আপনারা তৈরি করেছিলেন, কিছু ফ্রিল্যান্স জার্নালিস্ট এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ বাহিনীর সদস্যদের মিলে, এবং আপনারা নাম প্রকাশ করেন নাই, মানে আপনার নাম প্রকাশিত, কারা কারা মিলে এই অনুসন্ধানী দল। এই অনুসন্ধানটি আপনারা যে পরিচালনা করলেন, এর যে ফাইন্ডিং, যে খবর বেরিয়ে এলো, সেটা আপনাদেরকে ভারতের সংবাদ মাধ্যমে কেন প্রকাশ করতে হচ্ছে? ভারতের সংবাদপত্র বলে নয়, বিষয়টি হচ্ছে যে আমি তো নর্থ ইস্ট নিউজেই নিয়মিত লিখছি বেশ কয়েক মাস ধরেই, কারণ যে আমি যে ধরনের অনুসন্ধানী কাজ করছি তারাই আগ্রহ করে তারা ছাপছে বা তারা প্রকাশ করছে। হ্যাঁ, বাংলাদেশ থেকে যেহেতু আমাকে কেউ আগ্রহ দেখায়নি, সুতরাং হচ্ছে যারা আগ্রহ দেখিয়েছে আমি সেখানে প্রকাশ করছি। ব্যাপারটি এরকম নয় যে ভারতীয় বা আমি আরো সরাসরি প্রশ্নটা করি, মানে এটা তো বাংলাদেশে একটা ঝুঁকিপূর্ণ কাজ, মানে আপনি গেজেটের তালিকা মিলিয়ে মিলিয়ে অনুসন্ধান করছেন যে এই ব্যক্তিরাকে কিভাবে মারা গেছেন। এই ঝুঁকিপূর্ণ কাজটা আপনারা করছেন, তখন আপনারা কোনো বাধার সম্মুখীন হলেন কিনা, আপনাদেরকে গোপনে করতে হলো কিনা, আর সত্যিকার অর্থে বাংলাদেশে এই খবরটা ছাপবার মতো পরিস্থিতি নাই বলেই আপনাদেরকে ভারতীয় সংবাদ মাধ্যমেও যেতে হলো কিনা? কারণ আপনারা তো লিস্টের একদম নাম ধরে ধরে বলেছেন যে দেখেছেন আপনারা সিরিয়াল নম্বর 1 থেকে 24 এরা সকলেই মারা গেছেন কোটা আন্দোলনের সঙ্গে একেবারেই অসম্পর্কিত কোনো না কোনো ঘটনায়। 25 থেকে 100 এই 76 জন মারা গেছেন সবাই হয় 5ই আগস্ট না হলে 5ই আগস্টের পরে। এভাবে আপনারা একদম 101 থেকে 358 মৃত্যুতে কি কি সমস্যা, তারা মারা গেছেন পুলিশ স্টেশনের সামনে কাজেই হামলা করতে গিয়ে বা ওই হামলা প্রতিরোধে পুলিশের গান ফায়ারে কিনা বা আইডেন্টিফাইড স্নাইপারে কিনা সেসব নিয়ে প্রশ্ন তুলেছেন। 359 থেকে 370 এরা সকলেই পুলিশ স্টেশনে হামলা করতে গিয়ে পুলিশের প্রতিরোধের মুখে নিহত হয়েছেন, এসবও আপনারা লিখেছেন। একেবারে নাম ধরে ধরে, মানে এই অনুসন্ধান করার পেছন মানে বিষয়টা একটা বাধা হওয়ার কথা। সেটা আমাদের কিছু কৌশল ছিল। তুমি জানো যে সাংবাদিকদের কিছু কৌশল থাকে, সেই কৌশল আমরা অবলম্বন করি, আমরা বিভিন্ন সোর্স ব্যবহার করি। হ্যাঁ, তো যে টিমটা কাজ করেছে আসলে নাম প্রকাশ করতে চাচ্ছি না, ব্যক্তি যারা কাজ করেছে তাদের নাম প্রকাশ করতে চাচ্ছি না, কিন্তু আমরা একটা
টিমটার একটা নাম দিয়েছি এবং সেই টিমটার কথা তো আমি বলেছি প্রতিবেদনে। এখানে একটা গুরুতর ব্যাপার আছে যে আমরা ৩৭০ জনের এখন পর্যন্ত ইয়ে পেয়েছি যারা জুলাইয়ের যে কোটা আন্দোলন, সেই কোটা আন্দোলনের সাথে তাদের কোনো সম্পর্কই ছিল না। এখানে কিন্তু গেজেটভুক্ত কারা হতে পারবে, বা এই যে জুলাই শহীদ যাদেরকে বলা হলো, সেখানে কিন্তু একটা সংজ্ঞা আছে যে ৫ই আগস্ট পর্যন্ত রাষ্ট্রীয় বাহিনীর সরাসরি গুলিতে বা হামলায় যারা নিহত হয়েছে ৫ই আগস্ট পর্যন্ত। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে আমরা সেই ৫ তারিখ পর্যন্ত তালিকাভুক্ত কারা হয়েছেন সেটা প্রথমে বের করার চেষ্টা করেছি। তারপরে ৫ তারিখের পরে যারা অন্তর্ভুক্ত হয়েছে ৫ তারিখে, মানে ৫ তারিখ বা ৫ তারিখের পরে প্রায় সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত, তো তারা কিভাবে মারা গেল বা তাদের কেন এই গেজেটভুক্ত করা হলো, সেইটা করতে গিয়ে আমরা দেখেছি যে আসলে প্রথমেই যেটা করা হয়েছিল যে দুটো শব্দ কিন্তু ঘুরে ফিরে এসছে না কাহিনী হিসেবে, একটা হচ্ছে গণহত্যা আর একটা হচ্ছে গণকবর। তো গণকবরের অস্তিত্ব আমরা আসলে পাইনি। আর গণহত্যার ডেফিনেশন তো জাতিসংঘের ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনের মধ্যে পড়ে না এটা, যে মানে নির্দিষ্ট কোনো গোষ্ঠী, জাতি বা সংগঠন নির্মূল করার চেষ্টা করা হয়েছে হত্যা করে, এরকম কোনো ঘটনা তো হয়। তো এইখানে আমরা যে ৩৭০ জনকে পেলাম যে আন্দোলনের সাথে কোনো সম্পর্কই ছিল না, এবং সড়ক দুর্ঘটনায় মারা গেছে সে কেন এখানে অন্তর্ভুক্ত হবে, বা মদ্যপানে মারা গেছে সে কেন অন্তর্ভুক্ত হবে, এই বিষয়গুলো তো গুরুতর প্রশ্ন। তো এইখানে আমাদের প্রথম ব্যাপারটা ছিল যে ১৪০০ জন মারা গেছে জুলাই আন্দোলনে, এরকম একটা বিষয় জাতিসংঘ তরফ থেকে এসছে, জাতিসংঘের যে তদন্ত দল বাংলাদেশে এসেছিল। তো আমরা পরে যেটা জানতে পারি সেটা হচ্ছে যে আইসিটির যে প্রসিকিউশন টিম ছিল, চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের নেতৃত্বে, তারাই একটা গল্প সাজায়। এবং সেই গল্পটাতে আসলে সংখ্যা একটা বড় ব্যাপার ছিল, যে কারা কি এইটা বিষয় না, বিষয় হচ্ছে সংখ্যা। তো এখানে ১৪০০ জন, এই ১৪০০ জনের পরে সেই ১৪০০ জনকে তো প্রুভ করতে পারছে না, তারপরে ৮৩৪ জন, সেই ৮৩৪ জনকেই এখন প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে আসলে এই তালিকাটাও। কারণটা হলো যে এই যে ৩৭০ জনের আসলে কোনো সম্পৃক্ততা নেই এই আন্দোলনের সঙ্গে। আর ৫ তারিখের পরে এই অর্ধেক প্রায় গেজেটভুক্ত অর্ধেকই প্রায় হচ্ছে ৫ তারিখের পরে কোনো না কোনো ভাবে মারা গেছে। তো এখানে এমনও আছে ৬০০ জনেরটা এখন পর্যন্ত ভালো করে যাচাই করতে পেরেছেন, সেই ৬০০ জনের মধ্যেই এই মানে বিপুল সংখ্যক মানুষকে দেখা যাচ্ছে যে কোটা আন্দোলনে মৃত্যু নয়, অন্যভাবে মৃত্যু এবং ৫ই আগস্টের পরে মৃত্যু। একদম একদম তাই, একদম তাই। এবং এই ১৪০০ জনের গল্পটা তো পুরোটাই গল্প। নাম তালিকা কোনো কিছুই বোধহয় জাতিসংঘের হাতে যেগুলো তুলে দেওয়া হয়েছিল, সেখানে নানান ধরনের অস্পষ্টতা এবং আছে, এবং জাতিসংঘের মতো একটা অর্গানাইজেশন, তাদের মানবাধিকার অর্গান যেটা, তারা তো এই প্রবেটা করেছিল ফলকার তুর্কের অধীনে যেটা। তো সেইখানে এরকম গুরুতর একটা বিষয় নিয়ে তারা কেন করলো। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে আমরা যে স্থানীয়ভাবে এটা করার চেষ্টা করছি, আসলে তো এটা হওয়া উচিত ছিল যে মানে এত বড় একটা ঘটনা যদি ঘটে, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় বা এই যে বর্ডারলেস জার্নালিস্ট যারা কাজ করেন, তারা এসে এই অনুসন্ধানটা করলেন না কেন, সেগুলি আমাদের কাছে কিন্তু খুব বিস্ময়কর লাগে। যে মানে একটা তথ্য, একটা অসত্য
প্রচারণা আছে, সেই প্রচারণাটা কেন মানে অনুসন্ধান করে সঠিক তথ্যের একটা প্রকাশ হচ্ছে না, বা একটা নির্বাচন হলো, সেই নির্বাচনের পরে একটি রাজনৈতিক সরকার এলো, তারাই বা অন্তর্বর্তী সরকারের এই তালিকা যেগুলো অসঙ্গতিপূর্ণ, সেইটাকে তারা নতুন করে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে না কেন? না মানে 1400 সংখ্যাটা কোথা থেকে এলো সেটা কি আপনারা বের করতে পেরেছেন কিনা? আর আপনি লক্ষ্য করেছেন কিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর কিন্তু বলেছেন যে সংখ্যা আরো বাড়বে, কারণ উনিও গণকবরের কথা বলছেন। উনি বলছেন অনেক লাশ নাকি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। যদিও নদীতে ভাসা লাশের সংখ্যা গত কমাসে রেকর্ড ছুঁয়েছে, বাংলাদেশের মানবাধিকার সংস্থাগুলোই সেটা বলছে, কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কথায় পরিষ্কার যে তারাও সংখ্যা বাড়াতে চান এবং বিএনপি সরকার সংখ্যা বাড়াচ্ছে। তো এই যে মানে এত সহজে যে বেরিয়ে আসছে যে বাংলাদেশের পত্র পত্রিকা পেয়েছে, আপনারা পাচ্ছেন যে মানে বাজ পড়ে মৃত্যু, মদ পানে মৃত্যু, সবাই ঢুকে পড়েছেন, মানে এই ঘটনাটা ঘটতে দিচ্ছে কেন সরকার? এটা দেখো, যখন অন্তর্বর্তী সরকার এই তালিকাটি করে, হ্যাঁ, তখন তারা নিজেরাই জানতো যে এত বড় তালিকা আসলে নেই, হ্যাঁ। এবং তখন এই চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের আন্ডারে যে প্রসিকিউশন টিম, এরা কিন্তু প্রথমে হচ্ছে আমরা যেটুকু জানতে পেরেছি বা বুঝতে পেরেছি, বেওয়ারিশ লাশের খোঁজ করছে, যে সেই বেওয়ারিশ লাশ কোথায় দাফন করা হয়েছে, কি হয়েছে, সেইগুলিকে এই তালিকাভুক্ত করে ফেলে। তো এত সংখ্যায় বেওয়ারিশ লাশ রাখা উচিত ছিল না। এগুলো পরবর্তী ধাপে যে পর্বগুলি আসবে সেগুলোতে তোমরা জানতে পারবে, হ্যাঁ। তো এই বেওয়ারিশ লাশকে তালিকাভুক্ত করে ফেলা, হ্যাঁ, এবং এই যে নাম থেকে শুরু করে অনেক অসঙ্গতি আছে তালিকার মধ্যে। সেটা হচ্ছে যে পূর্ণ নাম নেই, হয়তো একটা ছোট্ট করে নাম আছে, হ্যাঁ। তারপরে ধরো বাবার নাম ইংরেজিতে তো মার নাম নাই, বা মার নাম বাংলায়, হ্যাঁ। তো এইভাবে কিন্তু জিনিসগুলি থাকে না। এইভাবে কিন্তু তোমার কি বলে ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে সেইভাবে তো আর থাকে না। তো আইডি কার্ড নাম্বার ধরে, আইডি কার্ডের ধরে যদি তালিকার মধ্যে বিষয়গুলো ঘটে, তাহলে তো হচ্ছে একদম সেই সব ইয়েতে কিভাবে নামটা আছে, বাবার নাম কিভাবে আছে, মার নাম কিভাবে আছে, সেইভাবে থাকে, হ্যাঁ। এবং সেটা মিলবে যে ডেথ সার্টিফিকেটের সঙ্গে। আবার হচ্ছে তুমি ডেথ সার্টিফিকেট ছাড়া তো কাউকে কোথাও কবর দিতে পারবে না, হ্যাঁ। তো সেই কবরটা কোথায় দেওয়া হলো, কিভাবে দেওয়া হলো? আচ্ছা, যদি ডেথ সার্টিফিকেট ছাড়াই কবর দেওয়া হয়ে থাকে, তাহলে তো সেখানে হচ্ছে ডিএনএ টেস্ট করেও সেটা উদ্ধার করতে পারলে, হ্যাঁ। এরকম অনেক অসঙ্গতি আছে। এগুলো কিন্তু আমরা খুব প্রফেশনালি করার চেষ্টা করেছি, যে একটি তথ্যের সাথে আরেকটি তথ্য মিলিয়ে, আরেকটি তথ্যের সাথে আরেকটি তথ্য পাওয়া যায় কিনা, হ্যাঁ। এইভাবে মিলিয়ে দেখেছি যে এখানে অসঙ্গতিটা ভরা। মানে একটা বড় যে অসঙ্গতির কথা আপনারা তুলে ধরতে চেয়েছেন সেটা হচ্ছে মৃত্যুর অধিকাংশ মানে 600 জনের একটা বড় অংশ আপনারা দেখছেন 5ই আগস্ট বা তার পরে ঘটেছে। তাহলে 5ই আগস্ট বা তার পরের মৃত্যুকে জাতিসংঘ বা বাংলাদেশের আদালত সেজন্য শেখ হাসিনাকে দায়ী করা যায় কিনা বা আওয়ামী লীগকে দায়ী করা যায় কিনা, এমনকি ওই যে থানা পোড়াতে গিয়ে বা মানে বিভিন্ন আওয়ামী লীগ নেতার বাড়ি পোড়াতে গিয়ে যে সব অগ্নিকাণ্ড ঘটেছে সেগুলোর মৃত্যু যদি এখানে অন্তর্ভুক্ত করা হয়, এটার কোনো আইনি ভিত্তি থাকে কিনা? সেই প্রশ্নটাই তো আমরা তুলছি, যে থানায় আক্রমণ করে সেখানে হামলা করতে গিয়ে যারা নিহত হলো, বা বিজিবির গাড়িতে আক্রমণ করতে গিয়ে যারা নিহত হলো, বা আনসারের গাড়িতে গিয়ে যারা হামলা করতে গিয়ে নিহত হলো, তারা কোন ডিফিনিশনে এই তালিকায় ঢুকলো?
আর 5 তারিখের পরে তো এই তালিকায় তাদের সঙ্গে অনুযায়ী এই তালিকা ভুক্ত হওয়ার কথা না। 5 তারিখের পরে বা 5 তারিখ দুপুরের পর থেকে যদি বলি আমরা, 5 তারিখ দুপুরের পর থেকে তো দায়টা অন্যের কাছে চলে যাবে। তাহলে সেই মৃত্যুগুলোর দায় কার? হ্যাঁ, যদি 5 তারিখের পরে মৃত্যু হয়ে থাকে, তো সেইটা কিন্তু অর্ধেকেরও বেশি। এবং সেইখানে একটা বড় জিনিস আছে যে এগুলো বেশিরভাগই ঘটেছে আহ আগুন লাগাতে গিয়ে। একটা জায়গায় হয়তো আগুন লাগাতে গেছে, সেই আগুন লাগানোর পরে সেইখানেই আহ নিজেদের আগুনে নিজেরাই মারা গেছে, এরকম ঘটনাও আছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হামলা করতে গিয়ে তখন পুলিশের গুলিতে মারা গেছে, বা অন্য দুষ্কৃতির গুলিতে মারা গেছে, এরকম আছে। আবার মবের মধ্যে তখন তো প্রচুর দাঙ্গা হয়েছে, মব হয়েছে, সে মবে মারা গেছে, সেটাও হয়েছে। তো আমাদের প্রথমেই এই যে অসংগঠিত আসলে আমাদের চোখে ধরা পড়েছিল সেই 1400 সংখ্যার ক্ষেত্রে, সেটা হচ্ছে 15ই আগস্ট পর্যন্ত কেন না হলো, বা 8ই আগস্ট পর্যন্ত কেন না হলো এই বিষয়টাকে। এটা তো 5 আগস্ট পর্যন্ত তদন্ত হবে, তো সেটা 8 আগস্ট বা 15ই আগস্ট পর্যন্ত কেন নেওয়া হয়েছে? সেখানেই তো আসলে মূল বিষয়টা লুকিয়ে আছে। কারণ হচ্ছে যে যারা এটি তালিকাভুক্ত করেছে বা তথ্য সরবরাহ করেছে জাতিসংঘকে, তারা খুব ভালো করেই জানতো যে 5 তারিখ থেকে 15ই আগস্ট ব্যাপক মৃত্যু ঘটেছে বাংলাদেশে। এবং সেটি আসলে কোনো ইয়ে ছাড়াই তারা সেই তথ্যগুলি এখানে ইনক্লুড করে দিতে পারবে। তো সেখানে তো রাষ্ট্রীয় বাহিনীর হাতে যেমন 5 তারিখের পরে মারা গেছে, সেরকম দাঙ্গার কারণে মারা গেছে, মবের কারণে মারা গেছে, এরকম তো প্রচুর ঘটেছে। তো সেইটা কেন এই জুলাই তালিকায় অন্তর্ভুক্ত হবে? হওয়ার কথা নয় কিন্তু তাদের সংজ্ঞা অনুযায়ী। এবং এটার দায় কে নিবে? মানে পূর্বতন সরকার নিবে, নাকি ইন্টারিম সরকার নিবে, নাকি 5 তারিখ থেকে 8 তারিখ যে যারা মানে সরকারবিহীন অবস্থায় এই দেশের সুরক্ষা দিচ্ছিল তারা নিবে?